This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাচ্ছিল তাতে তাঁত বুনে কাল হলো বিজ্ঞাপনে। অনলাইন বেটিং অ্যাপের প্রচার তো অনেকে করেছেন, তারপরও সেলিব্রিটিরা করেছেন। এই যে আমাদের রাজ্যের মিমি, অঙ্কুশ, তারা তো ইডি দপ্তরে গিয়ে হাজিরা পর্যন্ত দিয়ে এসেছেন। তাহলে কি এবার এই সমস্ত সেলিব্রিটির রাতের ঘুম উড়ে যেতে বসেছে? কারণ জানেন তো কি হয়েছে, শিখর ধাওয়ান, প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান এবং সুরেশ রায়নার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বিশাল অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাহলে এবার কি এই সেলিব্রিটিদেরও সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পালা? যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী। হীরক রাজার দেশেতে কথাটা বলেছিলেন উদয়ন পণ্ডিত। কেউ কানে শুনেছিলেন, কেউ শুনেও শোনেননি। অথচ কথাটা কতটা খাঁটি হারে হারে টের পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের দুই প্রাক্তন তারকা শিখর ধাওয়ান ও সুরেশ রায়না। অনলাইন বেটিং অ্যাপের প্রচার, শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার বিরুদ্ধে পদক্ষেপ। প্রাক্তন দুই ক্রিকেটারের সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। 11 কোটি 14 লক্ষ টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। শিখর ধাওয়ানের 4.5 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলে খবর। অন্যদিকে সূত্রের খবর, সুরেশ রায়নার 6 কোটি 64 লক্ষের মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করা হয়েছে। ইডির নজরে আরও প্রাক্তন ক্রিকেটার ও তারকা রয়েছেন বলে খবর। তালিকায় রয়েছেন যুবরাজ সিং, রবিন উথাপ্পা। তালিকায় আছেন সোনু সুদের মতো তারকাও। কিছুদিন আগে একই ইস্যুতে তলব করা হয়েছিল তৃণমূলের প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। দিল্লিতে ইডি সদর দফতরে হাজিরা দিয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরাও। বলিউডের উর্বশী রোতেলা এক বেটিং অ্যাপ সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। ইডির নজরে রয়েছেন দক্ষিণের তারকারাও। নজরে রয়েছেন বাহুবলী খ্যাত রানা দুর্গাবতী, প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডার মতো তারকাও। কেন তারকাদের বিপদ? সরকার আইন করে রিয়েল মানি গেম, পোকার, 1xBet বা রামির মতো প্ল্যাটফর্ম বন্ধ করেছে। দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল আনা হয়েছে সেপ্টেম্বরেই। সূত্রের খবর, দেশের অন্তত 22 কোটি মানুষ এই অ্যাপের মাধ্যমে প্রতারণায় জড়িয়ে গিয়েছেন। 2023-এ মহাদেব বেটিং অ্যাপের মাধ্যমে ছত্তিশগড়ের রাজনীতিতে টাকার খেলা হয়েছে বলে অভিযোগ ওঠে। কেন্দ্র সম্প্রতি সংসদে জানিয়েছে 2022 থেকে 2025 পর্যন্ত অনলাইন বেটিং প্ল্যাটফর্ম বন্ধ করতে 1524টি নির্দেশ জারি হয়েছে দেশে। প্রশ্ন হলো, একদিনে 22 কোটি মানুষ জড়ায়নি। প্রশ্ন হলো, একদিনে বেটিং অ্যাপ এত মহিরুহ হয়ে যায়নি। যখন দেশে এগুলো রমরমিয়ে চলছিল, মানে বেআইনি হয়নি, তখনই বিজ্ঞাপনে জড়িত হন তারকারা। তাহলে আসল গাফিলতিটা কোথায়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ঘুনির নাম শুনেছেন বা ঘুনি সম্পর্কে কোনো ধারণা আছে? আসলে ঘুনি হচ্ছে একটা বেতের তৈরি বাক্স। সেই বাক্সটা খালে, জলে, বিলে ফেলে গ্রামের মানুষ মাছ ধরেন। মূলত বাংলাদেশের মহিলারা এই ঘুনির ব্যবহারটা বেশি করেন, কিন্তু এখন নাকি সেই ঘুনিতেই খাবি খাচ্ছেন বাংলাদেশিরা। বুঝলেন না? আসলে ঘুনি বলে একটা জায়গা আছে এই আমাদের নিউ টাউনে। সেখানে একসময় নাকি বাংলাদেশিরা কিলবিল করছিল, আর এসআইআরের আবহে গায়েব হয়ে গিয়েছেন অনেকেই। আবার কয়েকজন বাকি পড়ে আছেন, তারা পরিচয়পত্র বাগানোর চেষ্টা করছেন। আমাদের প্রতিনিধি ঘুরে এসেছেন এই ঘুনি থেকে। এসআইআর আবহে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজ আসছে। আমাদের কাছে এই মুহূর্তে খবর আসছে যে নিউ টাউনের ঘুনি এলাকা, সেখানে এরকম প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশ করে কার্যত স্থায়ী বসবাস বানিয়ে বসেছিলেন। এসআইআর আবহে তারা প্রত্যেকে ফিরে যাচ্ছেন। এই ঘুনি এরিয়াটা একটা মারাত্মক জায়গায়। ইকো পার্ক পেরিয়ে গেলে হনুমান মন্দির ক্রস করার পরে খালপাড়ে রাস্তা ধরে সোজা যদি এগিয়ে যাওয়া যায়, তাহলেই দেখা যাচ্ছে যেরকম খালের ধারে প্রচুর বসত গড়ে উঠেছে। অতএব ঘুনির পথে TV9 বাংলা। সেক্টর 5 থেকে গাড়ি ছুটল নিউ টাউন। ইকো পার্ক পার করে আচমকা যেন সামনে এলো আর একটা কলকাতা। খালের ধারে একের পর এক অস্থায়ী বাড়ি। বাড়ি বলা ভুল, করগেটের টিন, কাঠ, দরমা খাড়া করে একের পর এক খুবছি ঘর। সাবধানে ক্যামেরা বের করতে হলো। এগুলো কাদের ঘর বাড়ি? আবার অভিযোগ উঠেছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা নাকি এখানে স্থায়ী বাড়ি বানিয়ে আছেন। তবে এখানকার স্থানীয় বাসিন্দারা আমার সঙ্গে রয়েছেন, তারা দু ধরনের মত পোষণ করছেন। প্রথম মত হচ্ছে, এখানে অনেকেই আছেন যারা স্থানীয় বাসিন্দা এবং অনেক বাংলাদেশি এখানে ছিলেন,
কিন্তু তারা এসআইআর শুরু হবার পরে তাদের কাগজপত্র জোগাড় করতে গেছেন, তাই? হ্যাঁ, তারা বহু আগে চলে গিয়েছে। এই যে এসআইআর শুরু হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এটা বিহারে যখন এসআইআর এর তখনই তারা চলে গেছে। কথোপকথনের মাঝে কয়েকজন এলেন যাদের হাতে পরিচয়পত্র, আরও কয়েকজন এলেন বাইকে সওয়ার, চোখে ঠান্ডা চাউনি। ঘুনি বস্তিতে তখন একটু একটু করে ভিড় জমছে। আশেপাশের ঘর থেকে বেরিয়ে আসছেন 2-4 জন, বেশিরভাগই সংখ্যালঘু। তার মধ্যেই এলো হুমকি। প্রশ্ন ছুটে এলো, এখানে কেন এসেছেন? যান গৌরাঙ্গনগরে যান, সেখানে আরও বেশি বাংলাদেশি রয়েছে। কোথায় গৌরাঙ্গনগর? হুমকি যিনি দিলেন তিনি বাইকে তুলে চললেন গৌরাঙ্গনগরের পথে। তাদের কথা মতন আমরা পৌঁছে যাই গৌরাঙ্গনগরে। সেখানে যাওয়ার পর আমাদের গাড়িকে আটকে রাখার চেষ্টা করা হয়। আমি এবং আমার ক্যামেরা বন্ধু অন্য রাস্তা দিয়ে মেন রোডে পৌঁছে এবং গাড়িকে ডেকে নিই। কেন এত গুমোট ভাব ঘুনিবস্তি আর গৌরাঙ্গনগরে? কেন কিছু আড়াল করার চেষ্টা? বছর কয়েক আগে খবরে উঠে আসে বারুইপুরের রোহিঙ্গা গ্রাম। রাতারাতি সেই গ্রামে ঘুনির মতোই টিনের ঘর তৈরি হয়। অভিযোগ ওঠে রোহিঙ্গারা নাকি রাতারাতি ঘাঁটি গেড়েছেন বাংলায়। তারপর একদিন তেমনই রাতারাতি পুরো গ্রাম খালি হয়ে যায়। আজও জানা যায়নি কোথায় গেলেন বারুইপুরের রোহিঙ্গা গ্রামের বাসিন্দারা। ঘুনিবস্তির বাসিন্দারা বলছেন সেখানে বাংলাদেশিরা ছিলেন, যারা ছিলেন কোথায় গেলেন? এখনও যে কেউ নেই তার গ্যারান্টি কি? কী করে প্রশাসনের নজর এড়িয়ে কলকাতায় বাংলাদেশিরা বসত গড়লেন? তারা অনুপ্রবেশকারী না হলে পালালেন কেন? কেন এসআইআর শুরু হতে খালি হলো ঘুনিবস্তি? কলকাতার বুকে নিউ টাউনের মতো এলাকায় বস্তি বসিয়ে দিয়েছে রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলিমদেরকে, শুধু ভোটে জেতার জন্য, চেয়ারে বসার জন্য। ভূতের গল্প রটিয়ে লাভ আছে? আপনি যদি নির্দিষ্ট এই ঠিকানায় এই ব্যক্তি, সেটা আপত্তিকর, তদন্ত সাপেক্ষ তদন্ত হতে পারে, কিন্তু অমুক রোহিঙ্গা ছিল এখন দেখতে পাচ্ছি না। আমি ভূতের গল্পের বই পড়ি, আমি ভূতের গল্প জানি, আমি ভূত নিয়ে চর্চা করি, ভূতের ভয় দেখাই, কিন্তু আমি কখনো ভূত দেখি। বিরোধীদের অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। এসআইআরের আবহে ঘুনিবস্তি আরও রহস্যময় হয়ে উঠছে। গুলশান কলোনির মতো ঘুনিও হয়ে উঠছে দাগি এলাকা, যার বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ বিরোধীরা তুলছেন। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সুমন, টিভি 9 বাংলা, নিউ টাউন, কলকাতা। এসআইআর আবহে রাজ্যের দিকে দিকে হদিশ মিলছে বাংলাদেশিদের। কোথাও বৈধভাবে বসবাস করছেন, তো কোথাও অবৈধভাবে তারা বসবাস করছেন। আর যারা অবৈধভাবে বসবাস করছেন তারা খুব সহজেই এদেশের ভোটার কার্ড, প্যান কার্ড, এমনকি ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত বার করে নিচ্ছে। আচ্ছা, কোন জাদুতে তারা এতগুলো নথি একেবারে জোগাড় করছে বলুন তো? দেখুন। এসআইআর আবহে অনেক চুপ কথা ফাঁস হয়ে যাচ্ছে। রাজ্যের কোনায় কোনায় লুকিয়ে থাকা বাংলাদেশিরা নিজেরাই হাত তুলে দিচ্ছেন। স্যারের চাপে হাত তুলে বলছেন তারা বাংলাদেশ থেকেই এসেছেন। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। যারা বাংলাদেশ থেকে বৈধ বা অবৈধভাবে ভারতে এসেছেন তারা ভারতীয় পরিচয়পত্র পাচ্ছেন কিভাবে? কোন জাদুকাঠি আছে তাদের হাতে? বছর দুয়েক আগে বাংলাদেশের সিলেটের বাসিন্দা নীলুফা ইয়াসমিনের সঙ্গে বিয়ে হয় দিনহাটার রুহান খন্দকারের। এতে কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ের মাত্র 2 বছরের মধ্যে নীলুফা খন্দকারের সংগ্রহশালায় একের পর এক ভারতীয় পরিচয়পত্র। কি নেই সেখানে? ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। এইসব নথিতে ভর করে ভারতের পাসপোর্টের জন্য আবেদন করে ফেলেছেন নীলুফা। তাকে ভারতীয় বলবে না এমন ক্ষমতা কার আছে? মাত্র 2 বছরে সব তৈরি। কিন্তু নীলুফারের এক হাতে যখন একের পর এক ভারতীয় পরিচয়পত্র, অন্য হাতে বাংলাদেশের পাসপোর্টে ভারত সরকারের দেওয়া ভিসা, যে ভিসা দেখিয়ে এখনো এপার ওপার হচ্ছেন নীলুফা। কোথায় বাড়ি ছিল বাংলাদেশের? সিলেট প্রপার সিটিতে। ওর মা গেছিল, আমি গেছিলাম, আমরা 3 জনেই গেছিলাম। সরকারিভাবে বিয়েও হয়েছিল। এখানে আমার বড় ছেলে ওই সূত্র পাইছে, ভোটার কার্ড বানার একটা ইস্যু আছে, সাবমিট করছে। এবং রাজ্যে এসআইআর এর হাওয়া উঠতেই যদিও ভোটার লিস্ট থেকে নামটা কাটিয়ে দিয়ে এসেছে নীলুফার পরিবার। ভুল হয়েছে, কিন্তু কার ভুল? পাসপোর্ট নিয়ে আসে, ভিসা নিয়ে আসে। গত আগামী ডিসেম্বর মাসে ভিসা শেষ হয়ে যাবে, মেয়াদ আবার ডিসেম্বর মাসে যাবে। হ্যাঁ, এটা আমাদের মিস্টেক হয়ে গেছিলো। উনি ভিডিও স্বীকার করলো যে ওরা কাজ করে ইলেকশন কমিশন এখানে। তারপরে বললো কি ঠিক আছে, আপনার একটা লিখিত দিয়ে দেন যে এখানে আমরা ডকুমেন্ট প্রডিউস করতে না পারায় ভোটার কার্ডটা বাতিল বলে গণ্য হলো। বলতেন ঠিক আছে। ভোটার লিস্ট থেকে নাম না হয় সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাকি পরিচয়পত্রগুলো কার হাত ধরে এলো এসব? মজার কথা, খন্দকার পরিবারের একটা দোকান আছে, যে দোকানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের ভুলভ্রান্তি শুধরে দেওয়ার কাজ করা হয়। পাড়ায় পাড়ায় এমন অনেক দোকানই থাকে। এটাই কি একের পর এক নথি তৈরির ডিপো?
তবে এই চক্রে যে আরও অনেকে আছেন তাতে কোনো সন্দেহ নেই। ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহের তো অন্ত নেই, বিশেষত যে যখন ক্ষমতায় থাকে। সেই ক্ষমতার বলেই কি রাজ্যের একের পর এক প্রান্তে ভারতীয় নথি তৈরির চক্র চলছে? চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে গত 2-3 বছরে কয়েক হাজার বাংলাদেশি নারী এবং মেয়ে তাদেরকে কিন্তু ভারতে দালাল মারফত ঢুকিয়ে দেওয়া হয়েছে। অনেকে পাসপোর্ট নিয়ে এসছেন, আবার অনেকে কাটা তারের ভেতর দিয়ে অবৈধভাবে এসছেন। তারা কোথায়? এভাবেই কি তারা বিভিন্ন জায়গায় বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছেন কিনা এখন রীতিমতো বড়সড় প্রশ্ন এটাই। সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। কথায় বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস হচ্ছে এসআইআর হলো ভোটার তালিকা দূষণমুক্ত করার প্রক্রিয়া, আর তর্ক হচ্ছে এসআইআর এনআরসির প্রাথমিক ধাপ। দেখুন, আপনি বিশ্বাস করুন, তর্ক করুন, বিতর্ক করুন, এসআইআর রাজ্যে শুরু হয়ে গেছে। আর এসআইআর যখন চলছে তখন জলপাইগুড়ির রাজগঞ্জে বিডিও অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হলো ভোটার কার্ড। এই ভোটার কার্ডগুলো কে ফেলে গেল, কারা ফেলে গেল, এই প্রশ্ন কিন্তু উত্তর শুরু করেছে। সব থেকে বড় কথা, ভোটার কার্ড তখনই পাওয়া গেল যখন উত্তরবঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন কমিশন। নদিয়ার কল্যাণী, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, জলপাইগুড়ির রাজগঞ্জ, রাজ্যের 3 প্রান্তের 3 শহর, মফস্বল, আধা শহর, কিন্তু 3টে জায়গায় আপাতত খবরে। 5ই নভেম্বর 2025 পূর্বস্থলীতে এক ডোবার ধারে উদ্ধার হয় রাশি রাশি আধার কার্ড। 6ই নভেম্বর 2025 পূর্বস্থলীতে গোছা গোছা আধার কার্ড কারা ডোবার ধারে ফেলে রাখল, সেই রহস্যভেদ হওয়ার আগেই জোড়া রহস্য। কল্যাণীতে উদ্ধার হলো তারা ভোটার কার্ড, তবে সব থেকে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির রাজগঞ্জ। বৈধ ভোটার কার্ড না অবৈধ ভোটার কার্ড বা কোথার থেকে আসলো, এরকম একটা সেন্সিটিভ জায়গার মতন জায়গায় যে এই কার্ডগুলো কোথার থেকে আসলো। পড়ে থাকা ভোটার কার্ডগুলো এলো কোথা থেকে, ঝোপের মধ্যে কার্ডগুলো কারা ফেলে গেল, এই সমস্ত প্রশ্নের মধ্যেই পড়ে থাকা একটা কার্ড ধরে খোঁজখবর শুরু করে TV9 বাংলা। TV9 বাংলা পৌঁছলো ডাবগ্রাম ফুলবাড়ি। বিধানসভা আলাদা হলেও ডাবগ্রাম ফুলবাড়ি জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের অধীন। সেখানেই থাকেন এগনেলিয়া টপ্প। তার ভোটার কার্ড কেন রাজগঞ্জের ছোপে ছাড়ে উদ্ধার হলো? ইনি এগনেলিয়া টপ্প, প্রাক্তন BSF কর্মী স্ত্রী, তারা এই এলাকায় থাকেন। ये तो आपका कार्ड है, रखिए इसको, ये तो आपका कार्ड है, लेकिन हम लोगों को देखा गया कि राजगंज में भी वोटर कार्ड मिला है। आपकी क्या नाम है, कैसे मिला? आपका कार्ड तो आपके पास है। की थी मैं। कितना साल पहले? याद भी नहीं है ना, 3-4 साल हो गया होगा, 5 साल हो गया। वो पुराना वाला कार्ड खराब हो गया था? हाँ, खराब हो गया था, तब आप एक्सचेंज किए थे। तब से ये कार्ड तो आप ही के पास है? हाँ, ये कार्ड मेरे पास, एक बार वोट भी दी थी ये कार्ड से। हाँ। বিপুল পরিমাণে কার্ডের রহস্য ঠিক কি, সেই খোঁজে এসেই এই এগনেলিয়ার খোঁজ মেলে। এগনেলিয়া জানান বেশ কিছু বছর আগে তিনি রাজগঞ্জে গিয়েছিলেন বিডিও অফিসে। এগনেলিয়া রাজগঞ্জে গিয়েছিলেন তার পুরনো ভোটার কার্ড জমা দিতে, বদলে নতুন ভোটার কার্ড পেয়েছেন। সেই ভোটার কার্ডে একবার ভোটও দিয়েছেন, কিন্তু পুরনো ভোটার কার্ড নিয়ম মেনে প্রশাসনের হাতে জমা করে দেওয়ার পর সেই কার্ড কী অবস্থায় আছে জানতেন না। জানলেন TV9 বাংলার কাছ থেকে, শুনলেন ঝোপ থেকে পাওয়া গেছে তার পুরনো ভোটার কার্ড। এগনেলিয়া তার মানে একা নন, তার মতো আরও অনেকের ভোটার কার্ড পড়েছিল রাজগঞ্জে। তারাও কি এগনেলিয়ার মতো পুরনো ভোটার কার্ড জমা দিয়েছিলেন? সেই সব বাতিল ভোটার কার্ড কি তাহলে প্রশাসনিক গাফিলতিতেই পড়েছিল জঞ্জালের স্তূপে? প্রশ্নের উত্তর লুকিয়ে রাজগঞ্জের বিডিও অফিসে। সেই উত্তরও খুঁজেছে TV9 বাংলা। নীলেশ্বর সান্যাল, প্রসেনজিৎ চৌধুরী এবং সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। কান টানলে মাথা আসে, আর রাজগঞ্জের পরিত্যক্ত ভোটারের পিছু পিছু এসেছে বিডিও অফিসের নাম। এই বিডিও অফিস চত্বর থেকেই তো পরিত্যক্ত ভোটার কার্ডগুলো পাওয়া গিয়েছে। আর এখানে দুর্নীতি আর নানান অভিযোগ যেন সমার্থক হয়ে গিয়েছে। বিডিও মানে প্রশান্ত বর্মন, যার বিরুদ্ধে একের পর এক ঘটনা অভিযোগ সামনে এসেছে। সেটা কখনো দুর্নীতির অভিযোগ হতে পারে, সেটা কখনো বদলির নির্দেশ এড়িয়ে হতে পারে, আবার কখনো সেই সল্টলেকের সোনার দোকানের ব্যবসায়ী, তার খুনেও তো এই প্রশান্ত বর্মনের নামটা জড়িয়েছে। এবার এই পরিত্যক্ত ভোটার কার্ডগুলো পাওয়া যাওয়াতেই বোধহয় মাত্রাটাও ছাড়িয়ে গেল। এই যে এগনেলিয়া টপ্প, এই একটা ভোটার কার্ড, বিভিন্ন ভোটার কার্ড রাজগঞ্জে পাওয়া গেছে এই আপনার এই এলাকায়, মানে চেনেন নাকি? হ্যাঁ, উনিকে চিনি তো, ওনাকে আমি আজকে ফর্মটা দিয়ে আসলাম। এগনেলিয়া টপ্প, উনি কি ভোটার কার্ড আছে ওনার?
देखा लो, राजगंज में भी वोटर कार्ड मिला है। आप ही का नाम है, कैसे मिला? आपका कार्ड तो आपके पास है। चेंज की थी मैं। कितना साल पहले? याद भी नहीं है ना, 3-4 साल हो गया होगा, 5 साल हो वो गया। पुराना वाला कार्ड खराब हो गया था। हाँ, खराब हो गया। এগনেলিয়া টুপ্প অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী স্ত্রী, ডাবগ্রাম ফুলবাড়ির ভোটার, জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বাসিন্দা। রাজগঞ্জের ঝোপ থেকে উদ্ধার হওয়া অগুন্তি ভোটার কার্ডের মধ্যে এগনেলিয়ার ভোটার কার্ড পাওয়া গেছে। এগনেলিয়ার দাবি তাঁর সেই ভোটার কার্ড পুরনো। তিনি যে সত্যি বলছেন তা প্রমাণ করতে নতুন ভোটার কার্ড দেখিয়েছেন এগনেলিয়া। প্রশ্ন 1, উদ্ধার হওয়া সব ভোটার কার্ড কি বাতিল? না, আমার তো জানা নেই, বুঝলেন, আমি দেখিনি এখনো। আচ্ছা আচ্ছা, আমার দেখিনি আমি এখনো। আমরা এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। দেখুন, এই ব্যাপারে আমরা জানা নেই। প্রথম কথা, আপনারাই এই প্রথম খবরটা দিলেন, আমরা দেখিনি কোথাও এর আগে। কর্মীদের ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থা। তবে জয়েন্ট ভিডিও মুখ খুলেছেন, বলেছেন ছোপ থেকে উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলো সবই বাতিল। প্রাথমিক তদন্তে আমাদের যেটা জানা যাচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের 5-6 ইয়ার্সের আগের ভোটার কার্ড, যেগুলো আমরা রিপ্লেস করে দিয়েছিলাম, মানে ইলেক্টরকে নতুন কার্ড দিয়ে, এটা আমরা ফেরত নিইনি। প্রশ্ন কি, বাতিল ভোটার কার্ডকে ছোপে পড়ে থাকার কথা? আর এখান থেকেই প্রশ্ন ওঠে, এই যে এপিক কার্ড, সেই এপিক কার্ড কিন্তু বিভিন্ন ধরনের অপরাধের জন্য ব্যবহার করা সম্ভব, কারণ এটা একটা সচিত্র পরিচয়পত্র। সেটা জেলা বা ব্লক লেভেলের এই আধিকারিকরা, তারা কিন্তু ইলেকশন কমিশনের নোডাল অফিসার, সেই জায়গায় তারা নির্বাচন কমিশনের নিয়ম খুব ভালোভাবে জানেন। তারপরেও সেগুলো নিয়ম মেনে সেগুলোকে নষ্ট না করে দিয়ে সেগুলো রেখে দেওয়া হয়েছিল কেন? অনেকগুলো প্রশ্ন ওঠে যে এগুলো কি কোনো অন্য কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল? কারণ বারবার বিরোধীরা এ রাজ্যে ভোটের ক্ষেত্রে তারা কিন্তু ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন। ছাপ্পা ভোটের ক্ষেত্রে কি এই ধরনের এপিক কার্ড ব্যবহার করা হয়েছে বা করার পরিকল্পনা ছিল? প্রশাসনিক কর্তারা পুরনো আধার কার্ড বা ভোটার কার্ডটা বা অন্যান্য যে কোনো কার্ড, সেটা সংশোধনের পরে পুরনোটা যখন সংগ্রহ করলেন, সেটা যখন তারা একটা নির্দিষ্ট টেনিয়র অবধি সংরক্ষণ করে রাখার যদি প্রয়োজন থাকে, রেখে তারপরে সেটা কিন্তু ডিসপোজাল করতে হয় সরকারি নিয়ম মেনে। প্রাক্তন ভিডিও বলছেন, বাতিল ভোটার কার্ড নষ্ট করে ফেলাই দস্তুর, পুড়িয়ে অথবা অন্য কোনোভাবে বাতিল ভোটার কার্ডের অস্তিত্ব মুছে ফেলার কথা। তাহলে সেই নিয়ম না মেনে কেন রাজগঞ্জ ভিডিও অফিস বাতিল ভোটার কার্ড বস্তায় ভরে বা ব্যাগে ভরে ফেলে দিল মাঠে ঘাটে? প্রশ্ন 3, পুড়িয়ে নেওয়া ভোটার কার্ড কোনো অসৎ লোকের হাতে পড়লে কি হতো? প্রশ্ন 4, পুড়িয়ে নেওয়া ভোটার কার্ড দিয়ে কোনো অসৎ লোক যদি ফোনে সিম তুলতো, কি হলে কি হতো এটা জানা জরুরি। কারণ এ রাজ্যে ঘাঁটি গেড়ে থাকা একাধিক পাকিস্তানি বা বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে এ রাজ্যে 2 কেন্দ্রে ভোটার লিস্টে নাম তোলা বাংলাদেশি জঙ্গি সাদরাডি। তারপরেও কি করে এমন ঢিলেঢালা মনোভাব দেখালো রাজগঞ্জের ভিডিও অফিস? রাজগঞ্জের ভিডিওর ঘর তালাবন্ধ, এসআইআর এর মাঝ মধ্যখানে তিনি অফিসে অনুপস্থিত। এসআইআর হবে রাজগঞ্জের ভিডিও অনুপস্থিত, তার চেম্বার তালা রয়েছে। ভিডিওর জবাব পাওয়া যায়নি, কিন্তু বিতর্কগুলো তো এড়ানো যাচ্ছে না। অবশ্য বিতর্ক ব্যাপারটা সম্ভবত রাজগঞ্জের গা সওয়া। নীলেশ্বর সান্যাল ও সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, তাকে নিয়ে না ক্রমশই প্রশান্ত মহাসাগরের মতো রহস্য দাঁড়া বাঁধছে। তার মাথায় কি একটা অদৃশ্য শক্তির হাত রয়েছে? না হলে নবান্ন থেকে বদলির নির্দেশিকা এসেছে, তবুও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? তার বিরুদ্ধে কিন্তু একাধিক অপরাধেরও অভিযোগ উঠছে। স্বপন কামিলা নামে এক ব্যক্তিকে তিনি খুন করেছেন, এরকমই তো অভিযোগ। মানে সাকরেত দিয়ে নাকি সেরকম ঘটনা ঘটিয়েছেন, অপরাধ ঘটিয়েছেন, কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? অবশেষে এই স্বপন কামিল্লার বাড়িওয়ালাকে সঙ্গে নিয়ে অন্তর্তদন্ত করল TV9 বাংলার প্রতিনিধি। দেখুন। সল্টলেকের সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে, তাও আবার নাকি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দেয়। এবার সেই ঘটনা সংক্রান্ত সিসি ক্যামেরা ফুটেজ পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, 28 অক্টোবর বেলা 12:30 নাগাদ একটি সাদা ও একটি কালো গাড়ি থামে দত্তাবাদে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দোকানের সামনে। বেলা 12:52 স্বপনকে তুলে নিয়ে যাওয়া হয় কালো গাড়িটিতে। দুপুর 1:20 নাগাদ সেই গাড়ি পৌঁছয় নিউ টাউনের একটি বাড়ির সামনে। রাত 9:15 ওই বাড়ি থেকে এক ব্যক্তিকে চ্যাংদোলা করে গাড়িতে তুলতে দেখা যায়। এই জায়গায় গাড়ি এসে দাঁড়ায় এই বাড়ির ভেতরে তাকে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে ঠিক তার 10 মিনিট পরেই একটি সাদা রঙের ইনোভা গাড়ি আসে। এই দোকানের সিসিটিভি ফুটেজ কিন্তু সংগ্রহ করে, পাশাপাশি অদূরেই বাড়ি রয়েছে, সেই বাড়িরও সিসিটিভি ফুটেজ এবং হার্ড ডিস্ক সংগ্রহ করে পুলিশ।
এরপর কয়েক ঘন্টা পর যাত্রাগাছিতে খালের ধারে স্বপন কাবিলার দেহ উদ্ধার হয়। দত্তাবাদ থেকে স্বপনের সঙ্গে তার বাড়িওয়ালাকেও তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। কোন পথ দিয়ে তাদের নিউ টাউনে নিয়ে যাওয়া হয়? এই বৈশাখী সোজা একদম, এই সোজা একদম বৈশাখীর ওপর থেকে না, হ্যাঁ এই তো বৈশাখী, এই আইল্যান্ড, হ্যাঁ সোজা, এটা মিস সোজা, হ্যাঁ এই 1 নম্বর গেট থেকে ঢুকে এই পথ দিয়ে নিয়ে গেল, একদম এই পথ দিয়ে নিয়ে গেছে, এই পথ দিয়ে সোজা চলে গেছে, এই পথ দিয়ে সোজা ওইদিকে, হ্যাঁ এইদিকে ডান দিকে কোন দিকে গেল? এইদিকে, এই তো ওই পথ ধরে, হ্যাঁ আমি একা গেছিলাম একটা গাড়িতে, সাদা গাড়িতে। ও সে আমার গাড়ি এখানে তো, সেই গাড়ি দেখা যাচ্ছে না, এরকম টানছে কালো গাড়ি। আর নিউ টাউনে বাড়িতে যাওয়ার পর ঠিক কি হয়েছিল? কোন জায়গাটা নামিয়েছে গাড়ি থেকে? এখানে নামিয়েছে, এইখানটা নামিয়েছে, হ্যাঁ আচ্ছা। সবাই এসছি ভিতরে, এখানটা আচ্ছা ভেতরে ঢুকিয়েছে, ভিতরে ঢুকায়নি, ওখান থেকে উনি বেরিয়েছে, আচ্ছা বেরিয়ে বলে ওনাকে দিয়ে আসো, আচ্ছা একটা ড্রাইভার এলো, আচ্ছা আমি বসলাম, আমার ছেড়ে দিয়ে এলো, এই জায়গায় নামালো, এই বাড়িটাই, তাই তো? হ্যাঁ এই বাড়িটা। বাড়িওয়ালা গোবিন্দবাগের অভিযোগ, গোটা মিশনে আগাগোড়া বিডিও প্রশান্ত বর্মন উপস্থিত ছিলেন আর তার সাগরেদদের নির্দেশ দিয়ে যাচ্ছিলেন। গাড়ি দুটো গাড়ি নিয়ে এসেছিল, নিয়ে এসে তুলে এখান থেকে ও এসেছিল, এসে খোলালো জিনিসপত্র সব খুলে নিয়ে চলে গেল ওই ভিডিও অফিসার প্রশান্ত বর্মন। তারপরে আমার সব তুললো, ওকেও তুলে নিয়ে কালো গাড়িটা বেরিয়ে গেল। তারপরে আমাকে সাদা গাড়িটা বললো, ওখানে ও বলে ওনাকেও নিয়ে আসো, প্রশান্ত বর্মন আমাকেও নিয়ে চলে গেল। 4 থেকে 5 জন ছিল যে সোনা নিয়েছে, ও বললো অসুবিধা নেই, ছেড়ে দিবে, নিয়ে যেতে এই তো করলো, মানে ওখান থেকে ছেড়ে দিয়েছে, মানে আমি বেঁচে গেছি। সম্প্রতি ভিডিও প্রশান্ত বর্মনের বাড়িতে নাকি গয়না চুরি হয়, তার সন্দেহ সোনা ব্যবসায়ী স্বপন নাকি সেই চোরাই মাল কেনে, আর সেই খোঁজেই নাকি ব্যবসায়ীর দোকানে যান ভিডিও। তারপরে নাকি এসব কাণ্ড ঘটান প্রশান্ত বর্মন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইনের সাহায্য না নিয়ে নিজেই কেন উদ্যোগী হলেন? যদি সোনা চুরি গিয়ে থাকে, সেই সোনাও কি কালো? তিনি কত বড় প্রভাবশালী যে আইনের তোয়াক্কাও করেন না? এত তথ্য থাকা সত্ত্বেও কেন অধরা রাজগঞ্জের ভিডিও? মাথায় কার হাত? রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। দল বনাম দল, কর্মী বনাম কর্মী, রাজনৈতিক লড়াই বা রাজনৈতিক সংঘর্ষের ক্ষেত্রে এগুলো তো একেবারেই কমন এবং প্রত্যেক দিনই এগুলো আপনাদের বলি। এবার এসআইআর আবহেও এ ধরনের ঘটনা ঘটছে, জানেন তো। আসলে এই লড়াই, হিংসা, মারামারি, এ ধরনের ঘটনাগুলো বা এ ধরনের শব্দগুলো কমন, কিন্তু একটু বদলে যাচ্ছে কোথায়? BLA 1 বনাম BLA 2। গলায় জুতোর মালা, হাতে নির্বাচন কমিশনের দেওয়া পরিচয়পত্র, ইনি নিবাস দাস, মাথাভাঙার বিজেপির BLA 2। বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথা তার। অভিযোগ, সেই কাজে গিয়েই তাকে তৃণমূলের আক্রমণের মুখে পড়তে হয়। প্রথমে মারধর, তারপর জুতোর মালা। কোচবিহারের মাথাভাঙার ঘটনা এখন গোটা রাজ্যের নজরে। অধিক দাস আমাকে আইসা চট থাপ্পড় মারি দিল, এতা দাস এসে চট থাপ্পড় মারি দিল, খইমেলা মেয়ে ছেলে, ও জুতের মালাটা আমার গলায় পড়ায় দিয়ে ধাক্কে বাড়ি থেকে বাইর করে দিল। তুমি বাড়ি থেকে বাইরে, ওইখানে তোমার কি আছে? অভ্যেস মতোই বিজেপির অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। মানে তো সেরকম কিছু ঘটনাই ঘটে নেই, এটা বিজেপি নিচে নিচে নেতা হিসেবে হাইলাইট হওয়ার জন্য এটা কাজ করেছে, তাদের দলেরই এটা ষড়যন্ত্র। এটা তৃণমূলের এখানে কেউ জড়িত নেই। তৃণমূল দায় ছাড়তে চাইলেও বিজেপির অভিযোগের তালিকা আরও লম্বা। বিএলও নিজেও স্থানীয় তৃণমূল নেতা। আক্রান্তের দাবি এমনটাই। ক্রমাগত ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগও করছেন আক্রান্ত BLA 2। উনি টিমচের নেতা, উনি সরকারি বিএলও, ওর বড় ভাই হলো ব্লক সভাপতি, ওর বড় ভাই হলো ব্লক সভাপতি। আমি তখন এটাই ভাবতেছি, আমাকে এক জায়গায় ঠিক না দিল, আর এক জায়গায় চলে গেছে, তো সেখানে যাই তো আমার এরা এই ঘটনাটা ঘটাই দিল। আপনার নাম? আমার নাম নিবাস দাস। উত্তরের মাথাভাঙা থেকে এবার দক্ষিণের বারুইপুর, সেখানেও বিজেপির BLA 2 আক্রান্ত হওয়ার খবর। অভিযোগ সেই তৃণমূলের বিরুদ্ধেই। বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। বিজেপির BLA 2কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও এক বিজেপি কর্মী। এখানেও সব অভিযোগ অস্বীকার তৃণমূলের। প্রধানের স্বামী, রিয়া বর্মনের স্বামী কোথা থেকে এসছেন, বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি ধাক্কা রেখে কিল ঘুষি মারামারি, তার সঙ্গে আরও কিছু লোকজন এসে আমাকে মেরেছে, বেধড়ক মার মেরেছেন। রাজনৈতিক দল BLA 2 নিয়োগ প্রক্রিয়াকে গুরুত্ব দিয়ে দেখছে। নির্বাচন কমিশনের তথ্য বলছে 3 তারিখ রাত পর্যন্ত সব দলই হাজার হাজার BLA 2 নিয়োগ করেছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী
তৃণমূল কংগ্রেস BLA2 নিয়োগ করেছে 27,744 জন, বিজেপি নিয়োগ করেছে 35,651 জন, CPM BLA2 নিয়োগ করেছে 27,392 জন। নির্বাচন কমিশন থেকে পাওয়া আরও একটা তথ্য বেশ নজর কাটছে। সীমান্তবর্তী 2 জেলা উত্তর ও দক্ষিণ 24 পরগনায় BLA2 নিয়োগের হার সব থেকে বেশি। তথ্য বলছে উত্তর 24 পরগনায় তৃণমূল BLA2 নিয়োগ করেছে 6,268, বিজেপির নিয়োগ 5,152, CPM এর নিয়োগ 5,168। অন্যদিকে দক্ষিণ 24 পরগনায় তৃণমূল BLA2 নিয়োগ করেছে 7,950, বিজেপি 4,916। রাজনীতির ময়দানে মারামারি, রক্ত, বোমা, গুলি বাংলায় সব খুব পরিচিত। লড়াইটা একই থাকলেও SIR আবহে শব্দগুলো একটু আলাদা। BLA2 বনাম BLA2। তবে BLA2 ছাড়াও আরও একটা অংশ আছে যারা BLOকে চোখের আড়াল করছেন না। ফুটবলের ভাষায় ম্যান মার্কিং। BLA না হয়েও SIR এর মঞ্চে ভিড় বাড়াতে তাদের আনাগোনা। সুমন কল্যাণ ভদ্র, অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। ম্যান মার্কিং তো আপনারা আগে শুনেছেন, ওম্যান মার্কিং কি শুনেছেন? না, জলপাইগুড়ির তৃণমূলের এক শিক্ষক নেতার বক্তব্যে এই প্রসঙ্গই উঠে আসছে। কেন এই প্রসঙ্গ উঠে আসছে, কেনই বা বলছি জলপাইগুড়ির এই তৃণমূল শিক্ষক নেতার কথা, দেখাই প্রতিবেদন। যখন মুখ করব দলের একজন আমাদের মহিলা কর্মীকে রাখুন। মঙ্গলবার থেকে দুয়ারে দুয়ারে বুথ লেভেল অফিসাররা। তাদের ব্যক্তিগত রাজনৈতিক চিন্তাভাবনা যাই থাকুক, কাজের জায়গায় তিনি তো নিরপেক্ষ। কিন্তু রাজ্যের শাসক দল তো মুখ দেখে তো আর নিশ্চিন্তে থাকতে পারছে না। তাই জলপাইগুড়ির রাজগঞ্জের তৃণমূলের শিক্ষক নেতা অঞ্জন দাস একটু অন্যরকম পরামর্শ দিলেন। জানি না ও বিজেপি দলের কর্মী কিনা বা সিপিএম এর কর্মী কিনা, রেডি তো? হ্যাঁ চলো, একটু সামনে গিয়ে দাঁড়াই, যখন মুখ করব সঙ্গে দলের একজন আমাদের মহিলা কর্মীকে রাখুন। সম্প্রতি রাজগঞ্জ বিধানসভায় তৃণমূলের 271 জন BLA-কে আইপ্যাকের তরফে প্রশিক্ষণ দেওয়া হয়। মঞ্চে তখন ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় সহ তৃণমূল নেতারা। সেখানে শুধু BLO নয়, BLA-দের কিভাবে সামলাতে হবে সেটাই বুঝিয়ে দেন অঞ্জন দাস। এবং সেখানেও মহিলাদের দিয়ে ফলো করানোর বুদ্ধি দিলেন। BLA যদি আমাদের সব পুরুষ হন, তাহলে আমি আমার দলকে অনুরোধ করব সেই BLA যে থাকবে তার সাথে একজন মহিলা কর্মী, অর্থাৎ মহিলা তৃণমূল কংগ্রেসের একজন কর্মীকে সাপোর্ট দেওয়ার জন্য। BLOরা ময়দানে নামতেই তাদের গতিবিধি বুঝতে ছায়ার মতো লেগে রয়েছেন তৃণমূলের লোকজন। রাজগঞ্জের শিক্ষক নেতার বিতর্কিত দাওয়াই সেই জল আরও ঘুলিয়েছে। যে কোনো রাজনৈতিক দল নেতৃত্ব এরকম কিছু দাবি করে বা উপদেশ দেয় কর্মীদের, সেটা একটা ভয়ঙ্কর কাজ। বিএলওর সঙ্গে দল বেঁধে যাচ্ছে বা আমাদের কর্মীরা যাচ্ছে তা নয়, আমাদের কর্মীরা নির্দিষ্ট ওই বুথের যে BLO2 সেই BLO2ই যাচ্ছে। হাওড়ার জগাছা বা জগৎবল্লভপুর মহিলা BLOরা কোথাও ঘেরাওয়ের মুখে পড়েছেন, কোথাও পড়েছেন অস্বস্তিকর পরিস্থিতির মুখে। আবার হুগলির খানাকুলে BLOকে কার্যত ম্যান মার্কিং করে রেখেছেন। আর এই প্রেক্ষাপটে BLO BLAদের জন্য শিক্ষক নেতার ওমেন মার্কিং ফর্মুলা ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। এনুমারেশন ফর্ম মুখ্যমন্ত্রীর বাড়িতেও পৌঁছে দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত BLO। সে কথা এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এও বলেছেন যে রাজ্যের সবকটি মানুষ যতক্ষণ না পর্যন্ত এই ফর্ম ফিল আপ করছেন ততক্ষণ তিনি পূরণ করবেন না এই ফর্ম। এবং এ নিয়ে সুকান্ত মজুমদার তিনি আবার পাল্টা চ্যালেঞ্জও করেছেন। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করা শুরু করেছেন BLOরা। সেই মতো বুধবার সকালে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ফর্ম নিয়ে পৌঁছে যান দায়িত্বপ্রাপ্ত BLO অমিত কুমার রায়। হরিশ মুখার্জি রোডের মিত্র ইনস্টিটিউশন ভোট কেন্দ্রের 77 নম্বর বুথের ভোটার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, দায়িত্বপ্রাপ্ত BLO আমার বাড়ির অফিসে এসে বাড়ির কতজন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন, যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন তিনি নিজে কোনো ফর্ম পূরণ করেননি এবং করবেনও না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, তৃণমূলের অনেক নেতামন্ত্রী এনুমারেশন ফর্ম পেয়েছেন। ফর্ম হাতে ছবি তুলেছেন তাঁরা। মঙ্গলবারই হাতে সংবিধান নিয়ে পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে সুর চড়ান তৃণমূল নেত্রী। প্রশ্ন তোলেন, 2.5-3 বছরের কাজ কেন 3 মাসে তড়িঘড়ি হচ্ছে। কেন্দ্রের সঙ্গে সংঘাত সপ্তমে তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, বৈধ ভোটারদের নাম বাদ পড়লে দিল্লি সরকার ফেলে দেবেন। মোদিওয়ালারা ভাবছে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই
अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। তৃণমূল শীর্ষ নেতৃত্ব এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করলেও নির্বাচন কমিশনের পদ্ধতিগত নিয়ম মেনে ফর্ম নিয়েছেন। মুখ্যমন্ত্রী সবার আগে ফর্ম ফিল আপ করে জমা দেবেন। কুশল কলোনিতে 3 লক্ষ লোক আছে, কেউ বলে 2 লক্ষ আছে, আমি কম করে ধরে নিলাম 1 লক্ষ লোক আছে, 3000 জন ভোটার আছে। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিচ্ছি, ওই 3000 এর বেশি লোকের ফর্ম ফিল আপ করে দেখান, আর যদি এক কথার মানুষ হয় তাহলে সত্যিই যেন ফর্মটা ফিল আপ না করেন, আপনার নামটা যেন ভোটার লিস্টে না হয়। বিএলও এবং ভোটকর্মীদের মধ্যে কোন সংগঠন এই ভিত্তিহীন তথ্য বা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা তথ্য প্রেস রিলিজ আকারে ছড়িয়ে দিয়ে প্রমাণ করে দিলেন যে বিএলওদের মধ্যেও বা সংগঠনের নামে তৃণমূল বিরোধী কতজন ওর মধ্যে কাজ করছেন। এই প্রেক্ষাপটে অনেকে মনে করিয়ে দিচ্ছেন গত বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতি তোলপাড় হয়েছিল সিএএ এনআরসি ইস্যুতে, যার ডিভিডেন্ড ভোট বাক্সে তুলেছিল তৃণমূল। এসআইআরকে ঘিরে 2026-এ কি সেই কৌশলই নিচ্ছে শাসক শিবির? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মালদার কালিয়াচকের একটা বিশাল অংশ এখানকার বাসিন্দাদের প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে ভোটাধিকার দিয়েছে ঝাড়খণ্ডের সরকার, এবং ঝাড়খণ্ডের সরকার তাদেরকে ভোটাধিকার দিয়েছে ঠিকই, কিন্তু এই এলাকার বাসিন্দাদের কাছে জীবন জীবিকা তা যেন আজও সোনার পাথরবাটি। বাঙালি ছিন্নমূল হয়েছে উদ্বাস্তু, নদী ভাঙনে হয়েছে ঠাঁই নাড়া। তার জের পোহাচ্ছেন মালদার 21টি মৌজার প্রায় 2.5 লক্ষ মানুষ। বাংলা না ঝাড়খণ্ড, কোথাকার বাসিন্দা তাঁরা? জমিটা হচ্ছে বাংলার, এবং শুধু তাই নয়, অথচ তাদের কাছ থেকে যাবতীয় পরিষেবা তার থেকেও তারা কিন্তু বঞ্চিত, কোনো সরকারি পরিষেবা তারা পায় না। তারা হচ্ছে আবার ভোটার ঝাড়খণ্ডের, মানে ভোটটা নেয় ঝাড়খণ্ড। জমির ট্যাক্স খাজনা সবটাই সব পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে, মানে ঝাড়খণ্ড পাচ্ছে না। ঝাড়খণ্ড পাচ্ছে না, কিন্তু ঝাড়খণ্ডের ভোটার আপনারা। ঝাড়খণ্ডের ভোটার আমরা পরিষেবা থেকে বঞ্চিত আছি, লাভ থেকে বঞ্চিত আছি, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া চাকরি থেকে বঞ্চিত আছে। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লক পঞ্চানন্দপুর ঘাট থেকে গঙ্গা পথে ঘন্টা দেড়েক উজিয়ে পৌঁছতে হয় পলাশগাছি পুরানপুরের মতো গ্রামে। এই মাটি বাংলারই, কিন্তু ওরা ভোটার ঝাড়খণ্ডের। লাল ফিতের ফাঁসে জীবনযাত্রা দুর্বিষহ। আমরা এক ধরনের ক্যাদখানায় আছি। রেসিডেন্ট সার্টিফিকেট হয়, নিবাস প্রমাণপত্র হয়, সেটা অনেকের নাই, তো উচ্চশিক্ষা বা স্কুল শিক্ষা লাভ নিতে পারছে না। খালি ভোট, হ্যাঁ, ভোট দেওয়ার অধিকারটা দিয়েছে, আর কোনো পরিষেবা দেয়নি। হয় পশ্চিমবঙ্গ সরকার তুমি দয়া করে এই মানুষগুলোকে লিখিতভাবে ঝাড়খণ্ডকে দিয়ে দাও, আর না তো ঝাড়খণ্ড যে ধরে আছে জবরদস্তিভাবে ওইখান থেকে নিয়ে নাও, এই মানুষগুলোকে পরিষেবা দাও। বছর 15 আগে সমীক্ষা করে এই চর এলাকার মানুষদের ভোটাধিকার দিয়ে দেয় ঝাড়খণ্ড সরকার, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তাদের অধিকার ছাড়তে নারাজ। 2 রাজ্যের মাঝখানে এই সমস্ত 2.5 লক্ষ বাঙালি শোষিত হচ্ছে, সমস্ত পরিষেবা থেকেই তারা বঞ্চিত, না স্বাস্থ্য না শিক্ষা। আমাদের বেঙ্গলের জায়গায় ঝাড়খণ্ডকে আমরা দেবো কেন? এটা হয় কোনোদিন? চালাকি করে ঝাড়খণ্ড ভোটাধিকার দিয়েছে, বাট কোনো কিছু পরিষেবা দেয় না। ওটা আমাদের বেঙ্গলের জায়গা, এবং আস্তে আস্তে ঝাড়খণ্ড সেটাকে দখল করার চেষ্টা করছে। আগামী দিনে আমাদের পদক্ষেপ হবে এটাকে আমাদের বেঙ্গলের মধ্যে আনা। এখানে বাংলাকে প্রকৃতপক্ষে বাংলা ভাগ হয়ে গেছে, বাংলাকে ভাগ করে ঝাড়খণ্ডকে দিয়ে দেওয়া হয়েছে প্রায় 290 বর্গ কিলোমিটার। খাতা কলমে নয়, বাস্তবে ছেড়ে রাখা হয়েছে। চিফ সেক্রেটারি এবং চিফ মিনিস্টার অর্ডারও দিয়েছে ওটাকে সার্ভে করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত সার্ভে হচ্ছে না। আমরা এর প্রতি তীব্র ধিক্কার জানাই। 2 রাজ্যের দড়ি টানাটানিতে এই মানুষগুলো চরম বিড়ম্বনায়। খাঁটি কথা এই যে ভোটের দাম আছে, কিন্তু ভোটারের বোধহয় নেই। এসআইআর না হলে ওদের খোঁজ নিতে কেউ আসতো? এমন একটা করছে বাঙালির অস্মিতা, এই 2.5 লক্ষ 3 লক্ষ লোক নিজের দেশে নিজের রাজ্যে থেকে পরবাসী হচ্ছে। মানবিক মুখ্যমন্ত্রীর দিক থেকে কোনো রকম চেষ্টার ত্রুটি থাকবে না, কিন্তু বিজেপি এখন যেটা বলছে সেটা শুধুমাত্র তঞ্চকতা বা রাজনৈতিক মজমা জমিয়ে রাখার জন্য বলছে। 47-এ দেশভাগ, 71-এ মুক্তিযুদ্ধ। বাঙালিকে উদ্বাস্তু হতে বাধ্য করেছিল সাম্প্রদায়িক দাঙ্গা। সে যন্ত্রণা যারা জানেন তারা জানেন, কিন্তু স্বাধীনতার পর 7 দশক পেরিয়ে গেলেও ছিন্নমূল হওয়ার ক্ষতে মলম কেউ লাগায়নি, বরং নিত্য নতুন ক্ষতের জন্ম হচ্ছে। হায় রে দেশ। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।
প্রথম দফার ভোটে বিহার হিংসার সাক্ষী থাকলো। উপমুখ্যমন্ত্রী গাড়িতে হামলা হলো, আর ক্ষমতায় এলে হামলাকারীদের উপর বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিচ্ছেন উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা। আর আজকে যে প্রথম দফার ভোট ছিল তাতে নীতিশ কুমারের 2 ডেপুটির ভাগ্য নির্ধারণ হলো, সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা। অন্যদিকে তেজস্বী যাদব মানে বিরোধীদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, সেই তেজস্বী যাদবেরও ভাগ্য পরীক্ষা ছিল। বিহারেই 2002-এর পর প্রথম এসআইআর এর সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। এসআইআর এর পর বৃহস্পতিবারে প্রথম দফার ভোট হয়ে গেল বিহারে। প্রথম পর্বে ভোট ছিল 18 জেলার 121 আসনে। এই দফায় মাঠে নেমেছিলেন নীতিশ সরকারের মোট 15 মন্ত্রী, যার মধ্যে রয়েছেন বিহারের 2 উপমুখ্যমন্ত্রী। তারাপুরা আসন থেকে সম্রাট চৌধুরী আর লক্ষীসরাই আসন থেকে বিজয় কুমার সিনহা। সকালের দিকে তেমন কোনো অশান্তির খবর ছিল না, কিন্তু বেলার দিকে নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত হন উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। উপমুখ্যমন্ত্রীর গাড়ি গ্রামে প্রবেশ করার সময় কয়েকজন ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে, যার তীব্র প্রতিক্রিয়া দেন উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। गुंडा राजद का है और सत्ता में आ रही एनडीए से छाती पर बुलडोजर चलेगा। ये गुंडा देख रहे हैं, गांव घूमने नहीं जाएगा उम्मीदवार। जीत रहे हैं विजय सिन्हा जीत रहा है। इन गुंडों के छाती पर बुलडोजर चलेगा, खोल के विजय सिन्हा इसके छाती पर चलाएगा। প্রথম পর্বের ভোটেই ভাগ্য পরীক্ষা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের 2 পুত্র তেজ প্রতাপ এবং তেজস্বী যাদবের। সপরিবারে ভোট দিয়ে বেরিয়ে পাটনায় সরকার বদলের কথা শোনান তেজস্বী। একই সুর ছিল লালু প্রসাদেরও। देखिए, हम तो यही कहेंगे कि बदलाव लीजिए, नया बिहार बनाएंगे, नई सरकार बनाएंगे। माइक दूर से हटाइए ना। লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপ আরজেডি থেকে নির্বাসিত হয়ে নতুন দল তৈরি করেছেন, কিন্তু মা রাবড়ি দেবী ভোট দিয়ে 2 ছেলেরই মঙ্গল কামনা করেছেন। উপমুখ্যমন্ত্রীর কনভয়ে ঢিল ছোড়ার মতো বিক্ষিপ্ত 2-1টি ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবে শেষ হয় বিহারের প্রথম দফার ভোট। তবে নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগেই 56টি পোলিং বুথে ভোট গ্রহণ শেষ হয়, যার পেছনে কারণ কিন্তু নিরাপত্তা। সিমরি, বখতিয়ারপুর, তারাপুর, মুঙ্গের এবং জামালপুর সহ বেশ কয়েকটি জায়গার 56টি বুথে নির্ধারিত সময়ের আগেই সিল করা হয় ইভিএম। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমার জন্য আন্দোলন শেষ হয়েছে, তিলোত্তমা খুন ধর্ষণের রায়ও বেরিয়ে গেছে, কিন্তু লড়াইটা কি ফুরিয়েছে? এই প্রশ্নটা তুলছেন আরজিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো। রায়গঞ্জে পোস্টিংকে কেন্দ্র করে গত 7 মাস ধরে রাজ্য সরকারের সঙ্গে আইনি লড়াই লড়তে হচ্ছে অনিকেতকে। অবশেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় গেল তার পক্ষেই। আরজিকরেই কাজ করতে দিতে হবে অনিকেতকে, জানিয়ে দিল হাইকোর্ট। তিলোত্তমা আন্দোলনের জবনিকা পড়েছিল গত বছরের পুজোর সময়। আরও একটা পুজো কেটেছে, মাঝে রায় ঘোষণা হয়ে গেছে তিলোত্তমা খুন ধর্ষণেরও। কিন্তু তারপরেও লড়াইটা কি শেষ হয়েছে? প্রশ্নটা ফের একবার উঠল কলকাতা হাইকোর্টেই। তিলোত্তমা আন্দোলনের অন্যতম মুখ ছিলেন অনিকেত মাহাতো। আন্দোলন মিটে গেলেও আন্দোলনকারীদের রেয়াত নয়, এই অভিযোগ বারবার উঠেছে। সেই অভিযোগেই কি শিলমোহর পড়ল আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছে রায়গঞ্জে নয়, আরজি করেই পোস্টিং দিতে হবে অনিকেতকে। গত সেপ্টেম্বরে সেই রায় দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ ছিল সরকার অনিকেতের পোস্টিংয়ে এসওপি মানেনি। রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। সিঙ্গেল বেঞ্চের রায় কিন্তু বহাল রাখল ডিভিশন বেঞ্চও। 27 মে থেকে আজকে 6 নভেম্বর স্বাভাবিকভাবেই এই দীর্ঘ সময়টা কর্মহীনভাবেই কাটাতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই একজন চিকিৎসকের কাছে এটা অত্যন্ত দুঃখের এবং বেদনার এবং যন্ত্রণার। অস্বচ্ছতার জন্ম হতো এই পোস্টিংকে যদি মেনে নেওয়া হতো। তিলোত্তমা আন্দোলনের অন্যতম মুখ ছিলেন অনিকেতের সঙ্গে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়াকেও দূরে পোস্টিং দেওয়ার অভিযোগ উঠেছিল। 3 ডাক্তারই অভিযোগ করেছিলেন তিলোত্তমা আন্দোলনের কারণেই এমন পোস্টিং দেওয়া হয়েছে তাঁদের। অনিকেত মাহাতোকে পাঠানো হয় রায়গঞ্জে, দেবাশিস হালদারকে পোস্টিং দেওয়া হয় মালদার গাজল এবং আসফাকুল্লা নাইয়াকে হুগলির আরামবাগে। আমাদের পোস্টিংয়ের ক্ষেত্রে যে ন্যায়ের জায়গা, সেই ন্যায়ের জায়গা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। স্বচ্ছতার যে আমরা দাবি রেখেছিলাম সেই দাবি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য সচিব নিগমবাবুর সাথে আমরা দেখা করতে গিয়েছিলাম, তিনি পরিষ্কার বলেছিলেন যে তোমরা আমার অধীনস্থ কর্মচারী, আমি যেখানে বলবো তোমরা সেখানেই তোমাকে সেখানেই কাজ করতে বাধ্য। তিনি যে ভুল ছিলেন, তিনি যে একটা অন্যায় দাবি করছিলেন, তিনি যে একটা অস্বচ্ছতাকে প্রশ্রয় দিচ্ছিলেন,
তা আজ ডিভিশন বেঞ্চের জাজমেন্টও পরিষ্কারভাবে উঠে এসেছে। যদিও সরকারি সূত্রে যাবতীয় অভিযোগ বারবার উড়িয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে সবটাই নিয়ম মেনে হয়েছে। আন্দোলনকারীদের দাবি রাজ্য সরকার বারবার খারিজ করেছে, কিন্তু আদালতকে অন্য কথা বলছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যারা বিশ্বকাপ জিতেছেন তারা আবার মনও জিতলেন। ভারতের প্রথম মহিলা ক্রিকেট দল যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তারা দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, কথা বললেন, গল্প করলেন, কিভাবে দেওয়ালে পিঠ ঠেকে গেলেও ঘুরে দাঁড়াতে হয় সেই গল্পও শোনালেন তারা। ক্রিকেটে ইতিহাস করেছে ভারতের মেয়েরা। এবার বিশ্বজয়ী সেই দলকে নিজের বাসভবনে ডেকে সম্বর্ধনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जब हम 2017 में आपको मिले थे उस टाइम हम ट्रॉफी के साथ नहीं आए थे। इस बार जिसके लिए हम इतने सालों से मेहनत कर रहे हैं वो ट्रॉफी यहाँ पे लेकर आ पाए। সাদা শার্ট, কালো ট্রাউজার ও কালো ব্লেজার, বুধবার পুরো ফর্মাল ড্রেসে লোককল্যাণ মার্গে মোদীর বাসভবনে পৌঁছে যান প্রমিলা ব্রিগেড। ছিলেন কোচ অমর মজুমদার সহ সাপোর্ট স্টাফেরাও। শুরু হয় বিশ্বজয়ী वुमेन इन ब्लू এর সঙ্গে আলাপচারিতা। आप लोगों को क्या लगता है कि आप खेल के मैदान में सफलता प्राप्त की होगी, अब आगे देश आपसे क्या अपेक्षा करता होगा, क्या कर सकते हैं आप लोग? जो इम्पैक्ट ये विमेन स्पोर्ट में लाएगा, नॉट ओनली फॉर क्रिकेट बट जो विमेन स्पोर्ट में लाएगा वो बहुत मैसिव होगा और वो एक रिवॉल्यूशन स्टार्ट करेगा इंडिया में। শুরুর দিকে আলোচনা গুরু গম্ভীর মেজাজে চলছিল, কিন্তু ছক ভাগেন হারলিন দেওয়াল। उज्जवल त्वकेर रहस्य निये प्रश्न करे खानिकटा विपाकेई फेले देन मोदीके। सर मेरे को आपकी स्किन केयर रूटीन पूछना है, आप बहुत ग्लो करते हो सर। मैं मेरा इस विषय पर ज्यादा ध्यान नहीं गया था। सर ये करोड़ों देशवासियों का प्यार है आपका। ये तो है ही है जी, ये बहुत बहुत बड़ी ताकत होती है समाज से इतना, क्योंकि अब मेरा सरकार में भी 25 साल हो गए हैं। ক্ষমতায় আসার পর দেশ জুড়ে ফিটনেসের প্রচারে জোর দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার বিশ্বকাপ জয়ী মেয়েদের আবেদন করলেন ফিট ইন্ডিয়া মুভমেন্টে প্রচার করতে। जैसे हमारे देश में ओबेसिटी एक बहुत बड़ा प्रॉब्लम होता जा रहा है, तो फिट इंडिया ही उसका उपाय है। जैसे मैं हमेशा कहता हूँ भाई, और बेटियों के लिए फिट इंडिया का आप आग्रह करें, ये मैं समझता हूँ ये एक बहुत बड़ा लाभ होगा और उसमें अगर आप कुछ कंट्रीब्यूट कर सकते हैं तो आप लोगों ने करना चाहिए। আলাপচারিতা সেরে ভারতীয় দলের সঙ্গে নৈশভোজ সারেন মোদী। প্রতিকার আওয়াল হুইল চেয়ারে থাকায় নিজেই তাকে খাবার এগিয়ে দেন। ক্রিকেটারদের সই করা ভারতের জার্সি উপহার দেয় টিম ইন্ডিয়া। নবলেখা সেই জার্সির নম্বর 1। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।